নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা জলদাপাড়া ইউথ হোস্টেলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আজকে আমাদের প্রথম গন্তব্য চালসা ইউথ হোস্টেল। আজকে চালসা ইউথ হোস্টেলেই রাত্রি যাপন করব। গত পর্বে আমি আপনাদের বলেছিলাম জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারি কিভাবে স্লট বুক করবেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব। সেই তথ্য আপনাদের দিচ্ছি। আমি যে তথ্য দিচ্ছি সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট, অফিস অফ দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন, এই অফিস কর্তৃক প্রকাশিত 26শে জানুয়ারি 2025-এর এক নোটিফিকেশনে তারা জানাচ্ছেন, যেহেতু বন দপ্তর পক্ষ থেকে জাতীয় উদ্যানে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য সংগ্রহ করা হচ্ছে না এবং অনলাইনের মাধ্যমে সিট বুক করবার সুবিধা আপাতত বন্ধ আছে, তাই পর্যটকদের সাফারি নিশ্চিত করবার জন্য কাউন্টার থেকে অনুমতিপত্র দেওয়া হবে, যাতে কেউ সিট বুক করে পরে না হাজির হলে ওই সিট খালি না যায়। তাই সাফারির দিন সাফারি শুরু হবার 1 ঘন্টা আগে থেকে সাফারির অনুমতিপত্র দেওয়া হবে। এটা কেবলমাত্র জিপসি সাফারির ক্ষেত্রে প্রযোজ্য। এবার বন দপ্তর কয়েকটি নিয়মাবলীর কথা উল্লেখ করেছেন এবং তারা অনুরোধ করেছেন যাতে সমস্ত পর্যটক, জিপসি মালিক এবং গাইডরা এই নিয়মগুলি মেনে চলেন। নিয়মগুলি হচ্ছে, সমস্ত অনুমতিপত্র কাউন্টার থেকে সঠিক সময়ে সংগ্রহ করতে হবে। পর্যটককে সশরীরে উপস্থিত থাকতে হবে। অনুমতিপত্র সংগ্রহ করবার সময় কোনো রকম দালালের বা এজেন্টের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করা যাবে না। যে কোনো একজন পর্যটক জিপসি সাফারির জন্য সর্বোচ্চ 6টি এবং হাতি সাফারির জন্য সর্বোচ্চ 4টি অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন এবং অনুমতিপত্র সংগ্রহ করবার সময় সকলের আসল সচিত্র পরিচয়পত্র, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া যে কোনো সরকারি সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে এবং সেই সচিত্র পরিচয়পত্রর ফটোকপি মানে জেরক্স কপি 1 কপি সেখানে জমা দিতে হবে। মানে আপনারা যতজন আছেন প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র 1 কপি জেরক্স করে নিয়ে যাবেন এবং ওই প্রত্যেক পর্যটকের 1 কপি করে জেরক্স তারা জমা নেবেন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে অনুমতিপত্র প্রদান করা হবে। নির্ধারিত সময়ের পরে কোনো রকম অনুমতিপত্র পাওয়া যাবে না। জিপসি গাড়ির ভাড়া এবং গাইডের ভাড়া বন দপ্তরের কাউন্টারে জমা নেওয়া হবে না এবং সেই ভাড়া সংক্রান্ত রসিদ পাওয়ার জন্য সংশ্লিষ্ট গাইড এবং জিপসি গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। কেবলমাত্র হাতি সাফারির জন্য অনুমতিপত্র আগের দিন সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে পর্যটককে নিজে কাউন্টারে উপস্থিত হয়ে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। আমরা যেহেতু হাতি সাফারি করেছিলাম তাই আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা কম বেশি 2.5 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এবং লাইনে দাঁড়িয়েছিলাম। তাতেও যে প্রথম স্লটে 4টে হাতির জন্য যে 16টা সিট থাকে, সেই 16টা সিটের মধ্যে আমাদের জায়গা হয়নি, আমরা সেকেন্ড স্লটে পেয়েছিলাম। এখানে একটা বিষয় যে এই সাফারিগুলোর জন্য যে সমস্ত অনুমতিপত্র সংগ্রহ করবার কথা বলা হয়েছে, এই অনুমতিপত্রগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন? অনুমতিপত্রগুলো সংগ্রহ করতে হবে মাদারিহাটে যে ইউথ হোস্টেল আছে, ইউথ হোস্টেল থেকে সামনে দিয়ে আরেকটু যাবেন। প্রথমে খুব সম্ভবত ওটা হলং নদী পার করবেন, রাস্তাটা গিয়ে ধাক্কা মারছে অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে। অরণ্য ট্যুরিজম প্রপার্টিকে সামনে রাখবেন, আপনারা বাঁ দিকে ভাঙবেন। বাঁ দিকে ভেঙে আপনারা একটা অফিস দেখতে পাবেন, যেটা রাস্তার ডান পাশে দেখবেন কার পার্কিংয়ের জায়গা আছে, মানে যে জায়গাগুলোতে ওই যারা জিপ সাফারি করতে আসে তারা কারগুলো পার্কিং করে। আর বাঁ হাতে পড়বে অফিস অফ দ্য ইকো ট্যুরিজম অ্যান্ড রিসার্চ রেঞ্জ। এই অফিস অফ দ্য ইকো ট্যুরিজম অ্যান্ড রিসার্চ রেঞ্জের থেকে আপনারা এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন।
জলদাপাড়া জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশের তোর্ষা নদীর তীরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬১ মিটার উচ্চতায় তোর্ষা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন ৩০৬.২৯ বর্গ কিলোমিটার, যার মধ্যে জাতীয় উদ্যান ২১৬.৫১ বর্গ কিলোমিটার এবং সংরক্ষিত বন ৮৩.৮৩ বর্গ কিলোমিটার। ১৯৪১ সালে প্রথম এই অঞ্চলটি গেম স্যাংচুয়ারি নামে ঘোষণা করা হয়েছিল। তৎকালীন ব্রিটিশ আমলে গেম বলতে বোঝাতো শিকার করা। সেই সময়কার রাজা, মহারাজা ও ব্রিটিশদের শিকারের জন্য এই এলাকাটি সংরক্ষিত ছিল। ১৯৫১ সালে তৎকালীন গেম স্যাংচুয়ারি কোচবিহার ডিভিশনের অন্তর্ভুক্ত হয়। সেই সময় এই অঞ্চলটির আয়তন ছিল ৯৯.৫১ বর্গ কিলোমিটার। ১৯৬৭ সালে গেম স্যাংচুয়ারির ১১৫.৫৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় জলদাপাড়া অভয়ারণ্য। এর অনেক পরে ১০ই মে ২০১২ তারিখে জলদাপাড়া অভয়ারণ্যকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। আলিপুরদুয়ার জেলার ৪টি ব্লক তথা আলিপুরদুয়ার ১, ফালাকাটা, কালচিনি ও বীরপাড়া মাদারিহাট এই নিয়ে জলদাপাড়ার অবস্থান। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে বয়ে চলা নদীগুলি হল তোর্ষা, হলং, তিতি, হাওড়ি, বুড়ি তোর্ষা, চিড়াখাওয়া, বানিয়া। এছাড়াও বেশ কিছু ঝোড়া রয়েছে, যেমন কালীঝোড়া, শুক্তি, মালঙ্গি এবং লজঝোড়া। এটা সেই লজঝোড়া যেটা হাতির পিঠে চড়ে ভ্রমণের সময় আমরা দুবার ক্রস করেছি। জলদাপাড়া জাতীয় উদ্যানের মুখ্য আকর্ষণ ভারতীয় একশৃঙ্গ গন্ডার। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর সর্বাধিক সংখ্যক গন্ডারের দেখা এখানেই মেলে। ২০২২ সালের শুমারি অনুযায়ী বর্তমানে এই উদ্যানে ২৯২টি গন্ডার রয়েছে। সংখ্যাটি ক্রমবর্ধমান। এই অভয়ারণ্যে বসবাসকারী অন্যান্য বন্যপ্রাণীগুলি হল চিতাবাঘ, হাতি, সম্বর হরিণ, চিতল হরিণ, বার্কিং ডিয়ার, হগ ডিয়ার, বুনো শুয়োর, বাইসন, হিস্পিড হেয়ার, জঙ্গল ক্যাট, লেপার্ড ক্যাট, ক্লাউডেড লেপার্ড ইত্যাদি। ভারতের যে অল্প কয়েকটি অঞ্চলে বেঙ্গল ফ্লোরিক্যান দেখা যায় তার মধ্যে জলদাপাড়া অন্যতম। এখানে দেখা যায় এমন অন্যান্য পাখিগুলি হল বিভিন্ন প্রজাতির ঈগল, বনমোরগ, ময়ূর, তিতি, লেজার পেইড হর্নবিল বা ধনেশ প্রভৃতি। হর্নবিল বা ধনেশ হল এমন এক প্রজাতির পাখি যারা স্ত্রী ও পুরুষ একসাথে জোট বেঁধে বসবাস করে। স্ত্রী ধনেশ গাছের কোটরে ডিম পাড়ে। পরবর্তীতে পুরুষ ধনেশের সহযোগিতা নিয়ে স্ত্রী ধনেশ ডিম ফুটিয়ে বাচ্চাকে বড় করে তোলে। ওই সময়ে স্ত্রী ধনেশ পাখি বাসা থেকে বের হয় না। পুরুষ ধনেশ পাখি খাবার সংগ্রহ করে নিয়ে আসে ও স্ত্রী ধনেশ পাখির মুখে খাইয়ে দেয়। এর ফলে সাপ বা অন্য শিকারী প্রাণীর থেকে বাচ্চাকে নিরাপদে রাখে।
বাচ্চা উড়তে না শেখা পর্যন্ত এরা সর্বদাই কাছাকাছি অবস্থান করে। এখানে সরীসৃপের ভেতরে আছে অজগর, বিভিন্ন প্রজাতির গিরগিটি, ক্রেট, কোবরা, গুইসাপ, তক্ষক ও বিভিন্ন প্রকার কচ্ছপের প্রজাতি। জলদাপাড়া নিয়ে কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় গরুমারার কাছাকাছি। আজকে আমরা রাত্রিবাস করব চালসা যুব আবাসে, কিন্তু এরপর যেটা করব আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাব কিছু সাইট সিনের উদ্দেশ্যে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।